ছোট্ট একটা ক্লিপ আমাকে তখন খুব নাড়া দেয়। সাভারের দিকে মনে হয় যে একটা ছাত্রকে সে পুলিশ হচ্ছে তার পুলিশ ভ্যান থেকে ফেলে দিচ্ছে। আমি যখন বললাম যে প্লিজ কাউকে ছেড়ে যান না, এটা চুম্বকের মতো, আমরা কেউ কাউকে জানি না, বুঝি না, চিনি না, আমরা প্রত্যেকে একটা অঙ্গে রূপান্তরিত হলাম। 4 আগস্ট পুরোটা রাতেই আমি যোগাযোগ করছিলাম যে ঢাকার বাইরে থেকে মানুষজন আসছে কিনা। জেলখানার যে জ্বালানাগুলো আছে সেগুলোতে তারা থালাপাটি দিয়ে এটাকে ঢোল তবলার মতো করে তারা এটাকে বাজাচ্ছেন। হঠাৎ করে পিছনে দেখি যে বিশাল বড় একটা গ্রুপ তারা মিছিল করতে করতে আসতেছে। শুনছি যে উত্তরা থেকে লাখে লাখে মানুষ আসতেছে। আমি লিটারালি ইট ফিলস, আমার কাছে এখনো মনে হয় যে অ্যাকচুয়ালি এগুলো আবাবিল ছিল, এত মানুষ পসিবল না। ক্লিক করে যে অ্যাজ এ ফটোগ্রাফার, অ্যাজ এ জার্নালিস্ট এই টাইমেও কি আমি আসলে বাসায় বসে থাকবো? এটা তো আসলে ইম্পসিবল। দেশে একটা ক্রান্তিকাল চলছে, তো মাথায় কিছু কাজ করতেছিল না, গণভবন কোনটা, প্রাইম মিনিস্টার অফিস কোনটা। আমি জাস্ট ওদের সাথে দৌড় দিই। আমাকে ফোন দিয়ে বলল 2টার মধ্যেই হাসিনা চলে যাবে। জাস্ট 5-10 মিনিটের মধ্যে শুনলাম যে হেলিকপ্টার একটা উড়ে গেছে, ঘটনা মনে হয় ঘটছে। আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব, যে এই ইন্টারিম গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে ওনার সাথে আলোচনা করে আমরা একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা করব। 3, 2, 1। আমি KM আসাদ, ফটোগ্রাফার। মূলত ইন্ডিপেন্ডেন্টলি কাজ করি। আমি আসলে দেশে ছিলাম না 15 তারিখের আগে, জুলাইতে। সো বাইরে ছিলাম কিছুদিন, এবং সেই সময় দেখতেছিলাম যে কিছু একটা হচ্ছে এখানে। তা আমি ভাবতেছিলাম যে কি হচ্ছে, আচ্ছা ঠিক আছে দেশে ফিরি। আমিও হয়তো বা 13 বা 14 তারিখে ঢাকায় ফিরি। তো ঢাকায় ফিরে গিয়ে প্রথমেই শাহবাগে যাই। তো গিয়ে দেখি মোটামুটি বিশাল ছাত্ররা সেখানে প্রোটেস্ট করতেছে, পুলিশ আছে। তখনও ক্যাওয়াসটা ওইভাবে শুরু হয়নি, জমায়েত হচ্ছে এবং কিছু একটা ঘটবে মনে হচ্ছিল। 16 তারিখে আমার যেটা মনে আছে, আপনার ঢাকা মেডিকেলের সামনে চাংখারপুলে খুব গন্ডগোল লাগে। আমি কাজ করতেছিলাম গিয়ে ঢাকা মেডিকেলের এই সাইড থেকে। তা কাজ করতে করতে চাংখারপুলে মোড়ে পৌঁছে, এবং মোড়ে পৌঁছে প্রথম যেই ধাক্কাটা খাই, আপনি চাংখারপুলের গলির ভিতর থেকে একদল মানুষ তারা ওইখান থেকে মোটামুটি ইট পাটকেল, এবং সন্ধ্যার কিছু আগে দেখলাম তারা 2-1টা ফায়ারও করে। এবং আমি একটা ছবি তুলি, একটা ছেলে প্রোটেস্ট করতেছিল, তার পায়ে বুলেট লাগে, এবং বুলেট লেগে সে আসলে মাটিতে পড়ে যায়। তো তখনই বুঝতেছিলাম যে ঘটনাটা মনে হয় কোনো মিলতেছে না। প্রোটেস্ট হচ্ছে কিন্তু কি যেন একটা বড় কিছু হওয়ার একটা আভাস পাচ্ছি। এটা আসলে এক্সপেরিয়েন্সের জায়গা থেকে। আমি থাকি যাত্রাবাড়িতে, এবং যাত্রাবাড়ির কাছে শনি রাখটা, আপনারা জানেন যে ওই জোনটা ছিল খুবই ভয়ঙ্কর একটা জায়গা, এবং ওইখান থেকে বের হওয়া এবং যাওয়া এটা খুবই কষ্টসাধ্য ছিল। প্রচুর রাস্তায় পুলিশ ছিল, এক এক ধাপে, এবং ক্যামেরা নিয়ে যাচ্ছি, কোথায় কাজ করি সব কিছু বলতে হচ্ছিল। ছোট্ট একটা ক্লিপ আমাকে তখন খুব নাড়া দেয়। সাভারের দিকে মনে হয় যে একটা ছাত্রকে সে পুলিশ তার পুলিশ ভ্যান থেকে ফেলে দিচ্ছে। তো ওইটা দেখার সাথে সাথেই মাথায় একটা ক্লিক করে যে অ্যাজ এ ফটোগ্রাফার, অ্যাজ এ জার্নালিস্ট এই টাইমেও কি আমি আসলে বাসায় বসে থাকবো? এটা তো আসলে ইম্পসিবল। 4 তারিখে সকালে বের হই। তো বের হয়ে প্রথমে আসি TSC-তে, তখন বাজে প্রায় 10টা বা 11টা। তো ওই টাইমে আমরা শাহবাগের দিকে যাব সবাই মিলে, প্রায় 20-25 জন সাংবাদিক একসাথে, কারণ খুবই গন্ডগোল হচ্ছিল। তা আমরা মাত্র আগালাম, হঠাৎ করে পিছনে দেখি যে বিশাল বড় একটা গ্রুপ তারা মিছিল করতে করতে আসতেছে, এবং ওই গ্রুপটাকে দেখে মনে হলো যে তারা আসলে স্টুডেন্ট না। সো আমি একজনকে জিজ্ঞেস করলাম যে ভাই আপনারা কোত্থেকে আসছেন? তো তারা বললো ভাই আমরা লালবাগ থেকে, পুরানো ঢাকার ওইখান থেকে সবাই একসাথে হয়ে আসছে। কিন্তু সামহাও ওদের চেহারা বা দেখলে তো বোঝা যায় যে একটা স্টুডেন্ট আর একটা নন স্টুডেন্ট পারসন। সো ঠিক আছে, তো তাদের সাথে আমরা গেলাম শাহবাগে। মোটামুটি 10-15 মিনিট ছবি তোলার পরেই হঠাৎ দেখলাম যে শাহবাগের চেহারা চেঞ্জ হয়ে যাচ্ছে বলতে পিচির ভিতর থেকে ধোঁয়া বেরোচ্ছে অল্প, তারপর হঠাৎ দেখতাম বিশাল ধোঁয়ার কুণ্ডলী। তো মোটামুটি ছবি তুলে
যখন পিছায় আসলাম, পিছায় এসে এখন আর কোনো দিকে যাওয়ার জায়গা নাই, চারি সাইডেই লোকজন এবং একটা গ্রুপ স্টুডেন্টদের তারা আসলো এবং তারা এসে বললো, ভাই আপনারা আর ছবি তুলেন না, এইখানে মনে হয় কোনো স্টুডেন্ট নাই, এইখানে আরও বাইরের থেকে লোকজন ঢুকছে এবং তাদের কাছে মোটামুটি ধারালো অস্ত্রপাতি আছে ব্যাগের মধ্যে, তা আমার মনে হয় যে আপনারা একটু ব্যাকে টিএসসির দিকে বা কোনো দিকে একটু শেল্টার নেন। ওই দিন রাতে একজন বলল যে ভাই কালকে একটু অ্যালার্ট থাকেন, কালকে কি ঘটে দেখেন। তা বললো আচ্ছা ঠিক আছে। তো সেই মোতাবেক সকালে প্রায় 6টার দিকে উঠি ঘুম থেকে, 5 তারিখে। তা উঠে হচ্ছে ক্যামেরা নিয়ে বের হয়ে দেখি রাস্তা একদম ফাঁকা, রিক্সা নেই, কিচ্ছু নেই। পল্টনের ওইদিকে দেখলাম একটা হচ্ছে কাঁটাতারের বেড়া। তো ওইটা দেখে আমার মনে হলো যে না, ঘটনা একটা খুবই ঝামেলা হবে আজকে, এবং রাস্তায় একটা মানুষও নাই, আর প্রচুর পুলিশ আর্মি কিছু ছিল, বাট পুলিশই বেশি, সবাই এইদিকে ওদিকে টহল দিচ্ছে, লোকজন কেন বাইরেছে তাদেরকে বলতেছে যে চলে যান বাসায়, আজকে বেরোনো দরকার নাই। 5 আগস্ট সকালের যে বয়ান কিংবা যে এটা স্লোগান না, এটা একটা বক্তৃতার অংশ। তো 5 আগস্ট সকালে যখন বাসা থেকে বেরোচ্ছিলাম, ইতিমধ্যেই টিয়ার গ্যাস, রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড এর আওয়াজ আসতেছিল শহীদ মিনার থেকে। মানে যে কয়জন আসছিল এরা ছত্রভঙ্গ হয়ে ঢাকা মেডিকেলের ভিতরে চলে আসলো। যখন চলে আসলো তখন এখন কথা হচ্ছে শহীদ মিনার অবস্থানও চলে গেল, এখন চাংখারপুলের এই রাস্তার অবস্থান আমরা ছেড়ে দিছি, তার মানে কি আমরা কি হাসিনার হাতে তুলে দিচ্ছি সব কিছু? ব্যাপারটা তো ওইরকমই। তো সেই জায়গা থেকে উপস্থিত আমরা যারা ছিলাম, আমরা সবাই বললাম যারা এখন উপস্থিত আছে সবাইকে ডাকেন, সবাইকে ডেকে নিয়ে আসেন। সবাই সবার মতো করে সবাইকে গিয়ে ডেকে নিয়ে আসছে। আমি যখন বললাম যে প্লিজ কাউকে ছেড়ে যান না, এটা চুম্বকের মতো, আমরা কেউ কাউকে জানি না, বুঝি না, চিনি না, আমরা প্রত্যেকে একটা অঙ্গে রূপান্তরিত হলাম। আচ্ছা, 4 আগস্টে লং মার্চ টু ঢাকা ঘোষণার পরে আমি তো আর 5 আগস্ট ঘুমাইতে পারি নাই। আমার 4 আগস্ট পুরোটা রাতেই আমি যোগাযোগ করছিলাম যে ঢাকার বাইরে থেকে মানুষজন আসছে কিনা, এবং খোঁজ খবর পাচ্ছিলাম, অনেকে ছবি পাঠাচ্ছিল যে আমরা আসতেছি, করতেছি। তো 5 আগস্ট সকালে আমার ছিল যে শাহবাগ আসবো। আমি আবু বাকের মজুমদার, মোয়াজ্জেম সহ ছিলাম, একটা বাসায় আশ্রয় নিয়েছিলাম দিকে, এক বড় ভাইয়ের বাসায় ঢাকা ইউনিভার্সিটির, আমরা কমলাপুরের দিকে আশ্রয় নিয়েছিলাম, ওই জায়গাটাকে মানিকনগর বলে সম্ভবত। তো সেখান থেকে ওনার আঙ্কেল আন্টি সহ ভাই সহ ব্যান্ডেজ কিনে আনলেন, কারণ আমি অনেক পরিচিত ছিলাম, আমাকে রাস্তায় দেখলেই আটকে দেওয়া হতো অথবা আন্দোলন হয়তো আসতে দিত না। তো ব্যান্ডেজ নিয়ে এসে ওনারা আমার মাথায় পুরোপুরি ব্যান্ডেজ করে এমনভাবে করলেন যাতে আমাকে না চেনা যায়। তো তারপর একটা সিএনজিতে উঠিয়ে দিলেন, আমরা সিএনজিতে করে আসলাম, পুরান ঢাকার ভিতরে আসলাম, বাট কোনোভাবেই ক্যাম্পাস পার হয়ে ঢুকতে পারছিলাম না। তখন চানখারপুলে দাঁড়িয়ে মনে হলো যে আমরা দেখলাম যে সেখানে পুলিশ আক্রমণ করছে, এপিবিএন গুলি করছে। এবং সেখানে আমার সামনেই প্রায় 5 জনের মতো শহীদ হলেন। শহীদ আনাসও চানখারপুলে শহীদ হয়েছিল এবং অনেকেই আহত হচ্ছিলেন, গুলিবিদ্ধ হচ্ছিলেন। তখন আমার মনে হয়েছিল যে হয়তো আন্দোলনটা ফেল করে যাচ্ছে কিনা। সব জায়গায় যদি এই জায়গার মতো অবস্থা হয়, মানুষ পুলিশ গুলি করছে, মানুষ আগাতে পারছে না, তাহলে তো হয়তো ফেল করছে। এবং ফোন নিয়ে চাংখারপুলের রাস্তায় নেমে গেলাম। গুলি, টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড, এমন কোনো অস্ত্র নাই যেটা স্নাইপার আমাদের উপরে আসে নাই। যখন আমি কুয়েত মসজিদের সামনে যাই তখন দেখি মানুষ কতজন, 80 থেকে 85 জনের মতো। তখন আমি একটু হতাশ হয়ে যাই, কিন্তু সবাই বলতেছে ভাই ওই দিকে কিছু মানুষ আছে। আমি একটু ফোন দেওয়ার চেষ্টা করলাম যে কী অবস্থা, তবে আমরা আছি উত্তরা হাই স্কুলের এখানে। হুট করে একজন সাথে দ্বন্দ্ব হলো, ও বললো হাউস বিল্ডিং দিয়ে যাবে, আমরা বললাম না, বিএনএস আমাদের জায়গা, আমরা বিএনএস দিয়েই বের হবো, যে কোনোভাবে হোক না কেন। তখন আমরা সবাই দেখলাম যে 200 জনের মতো মানুষ এসে গেল। গাজীপুর থেকে একটা ছেলে আসলো, ও এসে বললো যে ভাই আমার কাছে 300টা স্টিক আছে, এত বড় বড় স্টিক। আমি বললাম ওকে ভাই, থ্যাংক ইউ। ও আমাকে স্টিকগুলো দিল, আমরা সবার হাতে স্টিক ডিস্ট্রিবিউশন করলাম। স্টিকগুলো হচ্ছে যে স্টিলের। সো নিলাম, আমরা দেখি আর্মি সামনে। সো তখন আমরা বলি আয় হায়, আর্মি গুলি করলে তো বাঁচার হয় না, এটা তো রাবার বুলেট না, এটা তো ডিরেক্টলি ফায়ার হবে, মরে যাবো। অ্যান্ড আগাচ্ছি, হুট করে পেছন থেকে আমাদের একজন বলে এই দৌড় দাও। এই যে দৌড় দাও বললো, একটা ক্রেজ এসে গেলো, সবাই দৌড় দিল। তখন আমি যাচ্ছি আর বলছি আল্লাহ, আমি জীবনে কোনোদিন বদর দেখি নাই, কোনো কিছু দেখি নাই, কিন্তু আমি জানি যে তুমি আবাবিল পাঠাও, কাইন্ডলি আবাবিল পাঠাও, এইটা ছাড়া বাঁচার হয়ে নেই। আমরা জাস্ট চোখ বন্ধ করে বিএনএসে উঠছি। ওঠার পরে জাস্ট আমি এই সাইডে পেছনে তাকাইছি, আর আমি লিটারেলি মানে ইট ফিলস, আমার কাছে এখনো মনে হয় যে
অ্যাকচুয়ালি এগুলো আবাবিল ছিল, এত মানুষ পসিবল না। তখন 5 তারিখে হচ্ছে 10টার দিকে সবাই দৌড়ে দৌড়ে হচ্ছে শাহবাগের দিকে যাচ্ছে। লাইক তারা হচ্ছে মানে হয়তো এসপার নয়তো ওসপার। শুনছি যে উত্তরা থেকে লাখে লাখে মানুষ আসতেছে, তারপর গাজীপুর থেকে আসতেছে, তারপরে হচ্ছে গুলশানের মানুষ আসতেছে। 12টার দিকে আমি খবর পেলাম 5ই আগস্ট। কে যে আমাকে ফোন দিল আমি আর পরবর্তীতে জানতে চাইলাম না। আমাকে ফোন দিয়ে বলল 2টার মধ্যেই হাসিনা চলে যাবে। জানি না কোন সেই শুভাকাঙ্ক্ষী, একজন পুরুষ। আপনি টেনশন করবেন না, চলে যাবে, এই 2টার মধ্যেই চলে যাবে। ঘন্টাখানেক বসলাম, তো 11টার দিকে এক ফটোগ্রাফার আপনার শনির রাত থেকে আসলো এবং সে এসে বলতেছে, আসাদ ভাই একটু অ্যালার্ট থাকেন, শনির রায় দেখলাম হচ্ছে আর্মিরা গিয়ে স্টুডেন্টদের সেভ করতেছে। আর্মি ছেড়ে দিছে, লাখে লাখে মানুষ আসতেছে ভাই, ওই যে ছেড়ে দিছে ভাই। এবং তখন যাত্রাবাড়ি থেকে একটা মিছিল আসে এবং অনেক বড় ওই মিছিলটা আসার ফলে পুলিশ ওইখানে অনেকটা ভয় পেয়ে তারা সেখান থেকে পালিয়ে যায় দুপুরের দিকে, 1টার দিকে, 12:30 1টার দিকে। তখন আমরা শাহবাগে এসে সবাই মিলিত হই এবং তখন আমি বুঝতে পারি যে ঢাকায় সবাই মোটামুটি নেমে এসেছে এবং আমাদের আন্দোলন সফলতার দিকে যাচ্ছে। ঢাকা মেডিকেলে শেষ পর্যন্ত ঘণ্টাখানেক লড়াইয়ের পরে তো মহান সৃষ্টিকর্তা অলৌকিকভাবে ওইখান থেকে আমাদেরকে বাঁচায় আনছেন। আমি আবার ওইখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সাংবাদিকদেরকে ফোন দিয়ে আমি আবার পলাশী পর্যন্ত আসছি। এরা বললো যে পলাশী থেকে একটা মিছিল শাহবাগের জন্য রওনা হচ্ছে। তো পলাশীতে কোনো রকম আসছি, এসে পলাশী থেকে মিছিল নিয়ে শাহবাগে এসে কারফিউ ভঙ্গ করলাম। তো সব কিছু মিলে পরবর্তীতে শুনতে পেলাম হাসিনা চলে গেছে। এই তোদের কত মানুষ লাগবে, আমরা লাখে লাখে আসছি, দূরে দেখ, দূরে দেখ, আমরা লাখে লাখে মানুষ। আল্লাহু আকবার। জিনিসটা একটু কিরকম যেন মনে হলো যে আর্মিরা স্টুডেন্টদের সেভ করতেছে। এইটা তো একটা ব্যাপার, কেন তারা সেভ করে নিয়ে আসতেছে। তখন বাজে 11:30, হঠাৎ করে টিভি স্ক্রলে দেখি ব্রেকিং নিয়ে যে আসলো হচ্ছে গিয়ে আমাদের আর্মি চিফ হচ্ছে গিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে এবং আমরা গণভবনের দিকে তখন উদ্দেশ্যে রওনা দেই। মাঝপথেই জানতে পারি যে অলরেডি শেখ হাসিনা পালিয়ে গেছে এবং গণভবন ছাত্র জনতার দখলে চলে গেছে। গণভবনের ভিতরে ঢুকে গেছি, ঠিক আছে, সব কিছু বাইঙ্গা চুরা, এই যে সব মানুষ ঢুকে গেছে, ঠিক আছে ভাই, দোয়া করবেন সবাই, ঠিক আছে, আমরা যেন সব কিছু সুন্দরভাবে শেষ করতে পারি। আমরা 5 আগস্টে দুপুরবেলা আমাদেরকে আধা ঘন্টার জন্য জেলখানার বারান্দায় আমাদেরকে হাঁটতে দেওয়া হলো। তা আমরা বারান্দায় হাঁটছি, হঠাৎ করে বলা হলো যে জেলার আসছেন, জেল সুপার আসছেন, আমাদেরকে রুমের ভিতরে যেতে হবে। তো অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের সবাইকে জেলখানার সেলে লক আপ করে দেয়া হলো। আমরা কিছুক্ষণ পরে আমরা বিশাল শব্দ আমরা শুনতে পেলাম, হই হই রই রই, শেখ হাসিনা গেলি কই। এই শব্দ যখন আমরা শুনতে পেলাম তখন মনে হয় সব ধরনের অবিশ্বস্ততা আমাকে গ্রাস করে নিয়েছিল যে আসলেই কি এটা সত্য হলো। এবং তখন আসলে আমি দেখলাম যে আমার সামনের ছেলের যারা আছে এবং শব্দ পাওয়া যাচ্ছে, তারা থালা বাটি এবং জেলখানার যে জ্বালানাগুলো আছে সেগুলোতে তারা থালা বাটি দিয়ে এটাকে ঢোল তবলার মতো করে তারা এটাকে বাজাচ্ছেন। সেনাবাহিনী ফাঁকা আওয়াজ ছুটছে ও পাশ দিয়ে, রাজুক মডেল কলেজের গলি দিয়ে যারা ছিল তারাও কিন্তু বেরিয়ে এসেছে এবং দুই পাশে যারা ছিলেন তারাও বেরিয়ে এসেছেন এবং সেনাবাহিনী এবং আন্দোলনকারী যারা আছেন তারা ঠিক এই মুহূর্তে একেবারে মুখোমুখি। সেনাবাহিনী ধীরে ধীরে পিছনের দিকে হচ্ছে সেনাবাহিনী। ওই দিনটা আমার লাইফে সবচেয়ে সেরা দিন। আমরা যখন তারপর আগে যাচ্ছি আমার মনে আছে তখন আমি যখন জসিমউদ্দিন ফ্লাইওভারটা ক্রস করি তখন আমি পেছনে তাকাইছিলাম দেখার জন্য যে কত মানুষ, এই মানুষের শেষ নাই, এত মানুষ উইদিন, মানে এরা কই ছিল আমি জানতাম না, কই থেকে জানি এরা এসে গেল। আর মানুষ দেখতেছি। তখন আমরা এয়ারপোর্ট পর্যন্ত যাওয়ার পরে দেখলাম যে করতেছে উপরে, মানে আর্মি হচ্ছে উপরে ফায়ার করতেছে। তখন সবাই বললো যে এর মানে আর্মি রাস্তা ছেড়ে দিবে, আপনারা যান, জাস্ট অ্যাটাক করেন না। আমরা যাচ্ছি। দেন আমার মনে আছে আমি বনানীতে গিয়ে আমরা জোহরের নামাজটা পড়ি,
And যখন আমি আসলে চেয়ারম্যান বাড়ি ক্রস করতেছি তখন আসলে আমি শুনতে পারি যে শেখ হাসিনা পালায় গেছে। 5 আগস্টে যখন আমরা তখন রামপুর ব্রিজের উপরে ছিলাম, শুনলাম যে সেনাপ্রধান ভাষণ দিবে। আবার খবর আসলো শেখ হাসিনা এই দেশ থেকে চলে গেছে। 5 তারিখে যখন শুনছি যে হাসিনা পালায় গেছে তখন থেকে মনে হয়েছে যে ও মাই গড, মানে অ্যাট লিস্ট আমরা মরবো না। 5 তারিখে সকালবেলা আপনি যখন গুলিবিদ্ধ হলেন, আপনার মাথায় গুলি লাগছে, আমাকে বিষয়টা খুব বেশি পরিমাণে ভাবায় তুলছে। আমি মানে খুব চিন্তিত হয়ে গেছিলাম যে ছেলেটা মারা যায়, আমাদের আন্দোলন খুব কঠিন হয়ে যাবে, আরও বেশি কঠিন হয়ে যাবে। কারণ আপনি জানেন যে সাহস করে টিকে থাকার মতো 2-3 জন প্রায় কেউ ছিল না। সেই জন্য আপনার গুলি খাওয়ার পর আমি খুব ভেঙে পড়ছিলাম। কিন্তু যখন দেখলাম যে আপনি আলহামদুলিল্লাহ বাইচে উঠছেন আবার এই হাসপাতালে, তো এটা আমার জীবনে একটা আনন্দের মুহূর্ত। পাশাপাশি হচ্ছে যে যখন আপনার সকালবেলা কিছু গুজব মনে করতেছিল, এখানে আমাদের সাথে স্থানীয় যারা পলিটিক্যাল লিডার যুক্ত ছিল, যুব দল, জামাত বা অন্যান্য যারা ছিল, তারা বারবার বলতেছিল যে হাসিনা পালায় গেছে, আপনারা শাহবাগের দিকে চলে যান। আপনার মনে আছে যে আমরা বলতেছিলাম যে আমরা যাবো না, আমরা এই জায়গা ধরে রাখবো যতক্ষণ পর্যন্ত ডিক্লেয়ার নিশ্চিত না হবে যে হাসিনা চলে গেছে। যখন 3টা সাড়ে 3টার দিকে আপনার মনে আছে যে আমার আম্মা আমার এখানে ফোন করছে সর্বপ্রথম যে হাসিনা পালায় গেছে, সেনাপ্রধান বক্তৃতা দিচ্ছে, তখন তো আমরা কোলাকুলি করলাম, সবাই মিলে কান্নাকাটি করলাম, আল্লাহর কাছে সেজদা দিলাম। সন্তান তো মারা গেল 19 তারিখে। মানুষ সন্তানের মা, তারা শুধু কাঁদবে। আর আমি এমন মা, আমি 5ই আগস্ট শোনার পরে আমি উল্লাস করছি। এই দেশ স্বাধীন হলো, আমার সন্তানদের রক্ত জয়ী হলো। তো আমি প্রথম গিয়ে কন্টিনেন্টালের সামনে দাঁড়াই, ওই ঘোড়াটা যে আছে। তো ওইখানে দাঁড়ানোর পরে আমার বড় অবাকই লাগে যে ধরেন লাখ লাখ মানুষ এইভাবে যে বেরোইতে পারে ওই দিন। মানে আমি ছিলাম একদম সর্বপ্রথম, মানে কি বলে, ওই জায়গাটায় সাংবাদিক যে কিনা হচ্ছে মিছিলটা ঢুকতে দেখতেছিলাম, যে প্রথম মানুষটা আমার সামনে দিয়ে ঢুকতেছে এবং তার পিছনে ধরেন যে একদম লাখ লাখ মানুষ। জাস্ট 5-10 মিনিটের মধ্যে শুনলাম যে হেলিকপ্টার একটা উড়ে গেছে, ঘটনা মনে হয় ঘটছে। এই মিছিলটা যখন শাহবাগের দিকে আসতেছিল, ছবি তুলতে তুলতে হঠাৎ দেখি মিছিলের মাথাটা ঘুরে গেল। ওইটা দেখেই ক্লিক করছে যে আচ্ছা, ওদের তো আজকে গণভবন ঘেরাও দেওয়ার কথা। তা আমার সাথে প্রথম আলোর ফটোগ্রাফার দীপু ছিল। তা দীপুকে আমি বললাম, দীপু তুমি কি ওদিক যাবা? আমার বললো যে ভাই ওদিক যায় কী করবো? আমি বললাম যাবা কিনা বলো, কারণ ওরা যেহেতু ঘুরছে দ্যাট মিনস ওরা গণভবনে যাওয়ার চান্সেস। তো এইটা একটা কাকতালীয়ভাবে যেটা হলো, ওরে নিয়ে আমরা তাড়াতাড়ি করতে গিয়ে আসলেও আমরা ওই একদম বিজয় সরণিতে প্রথম যে আবার দাঁড়াই। তা দাঁড়ানোর পরে হচ্ছে কিছু মানুষ মাত্র আসছে, পুরো মানে লোকজন আসতে পারে নাই। তা আমি দাঁড়ায় আছি, ওইখানে দেখলাম বিজয় সরণির মোড়ে একটা আর্মি দাঁড়ানো, কাঁটাতার দিয়ে বন্ধ যাওয়ার রাস্তাগুলো, কি বলে গণভবনের দিকে বা এই প্রাইম মিনিস্টার অফিসের দিকে। তো হঠাৎ করে এটা মনে হয় 1:30 বা 2টার মতো বাজে, হঠাৎ করে আর্মিটা সরে গেল আর লোকজন ঝাঁপায় যায় একদম, মানে কি বলে কাঁটাতারের বেড়াটা ভেঙে মানে সরাই দিয়ে তারা দৌড় দিছে। তো তখন আমি দাঁড়ানো, তো মাথায় কিছু কাজ করতেছিল না, গণভবন কোনটা মানে প্রাইম মিনিস্টার অফিস কোনটা। আমি জাস্ট ওদের সাথে দৌড় দিই। তো ওদের সাথে আমি আসলে ভিতরে ঢুকে যাই। প্রথমে ভিতরে ঢুকে যেটা দেখি, ভিতরে যা আছে এক একজন কি বলে সাউন্ডের জিনিসটা নিয়ে যাচ্ছে, কেউ ফ্রেম নিয়ে যাচ্ছে। তো ওগুলা তুলে পরে ভিতরে যাই, যেখানে ডায়াসে ওনারা বসে বা কথা বলে প্রাইম মিনিস্টার অফিসের ভিতরে। তো ওইখানে দেখলাম যে মোটামুটি তারা নাচতেছে, স্লোগান দিতেছে, মানে খুব হই হুল্লোড় করতেছে। তো ওইখান থেকে ছবি তুলে বেরোই প্রথম হচ্ছে সামনের দিকে ছবি তুলতে থাকি। অনেক লোক, তো তখন ভরে গেছে একদম পুরো জায়গাটা, মানুষ আর মানুষ। 3:30টায় একদম ফুল হয়ে গেল, মানে বেশ অনেকক্ষণ ছবি তুলি, কারণ আমার মনে হইতেছিল ওই ছবিটা খুব ইম্পর্টেন্ট। এবং ধরেন যে ওই পরিস্থিতির মধ্যে মানে ওই ঘটনাটা, ওই ছবিটা এরকম একটা মাথার মধ্যে ক্লিক করে গেছিলো যে আমার মনে হচ্ছিল এটাই গণভবন। তখন আসলে পরে দেখলাম যে না, গণভবন তো ওইটা ছিল, বাট এই ছবিটা তোলার পরে আমার মনে হয়েছে যে না, এই ছবিটা পাবলিশ করাটা জরুরি। এবং ওই ছবিটা তুলে তারপরে বাইরের দিকে আসি। বাইরে এসে তখন হচ্ছে যেই শেখ মুজিবের স্ট্যাচুটা ছিল সেটাকে আবার ওরা ভাঙতেছিল, সেই ছবিটা তুলি। তো তুলে হচ্ছে গিয়ে
রাস্তায় তো কিছু নেই, একদম রাস্তা পুরো বন্ধ, মানে রিক্সা নেই, কিছু নেই। আর সেই সকাল 6টায় বেরোইছি, মানে হাঁটতে হাঁটতে শেষ। তো মোটামুটি আমি হেঁটে হচ্ছে গিয়ে কারণ বাজার আসি। তা কারণ বাজার হচ্ছে এফপির অফিস ছিল। তা আমার বড় ভাই বন্ধু মনির ভাই কাজ করে। তো আমি চিন্তা করলাম যে এফপির অফিসে যাই, ওইখানে গিয়ে ছবিটা পাবলিশ করে দেন বাসায় যাই, কারণ হেঁটে বাসায় যেতে হবে। এখন কখন বাসায় যাব কি যাব কোনো ঠিক নেই, তখন বাজে প্রায় 7টা। তা এফপিতে যাওয়ার পরে আমি ছবিগুলো দেখতেছি, তো হঠাৎ মনির ভাই বললো যে কী ছবি তুললি। তা আমি বললাম ভাই একটা ছবি তুলছি, এইটা এই দিনের খুব ইম্পর্টেন্ট একটা ছবি। তো উনি দেখার সাথে সাথেই লাভ দিয়ে উঠছে, আমার বলে এই ছবিটা দে, এই ছবিটা আমি শিওর যে এটা কালকের নিউ ইয়র্ক টাইমসের ফ্রন্ট পেজে ছাপা হবে, মানে এইটা বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট পিকচার। তা সেই সুবাদে ওনারা ছবিটা নেয় এবং আসলে ছবিটা এফপির থ্রুতেই পাবলিশড হয় এবং পরের দিন আসলে সেই ঘটনাই ঘটে, নিউ ইয়র্ক টাইমসের ফ্রন্ট পেজে ছাপা হয়। এবং বিশ্বের মোটামুটি আমার জানা মতে, মানে আমি যতটুক পাবলিকেশন দেখেছি, বিশ্বের অলমোস্ট ইম্পর্টেন্ট সব পত্রিকাতে, প্রিন্টে, অনলাইনে, সব জায়গায় এই ছবিটা 6 তারিখে পাবলিশড হয়।